1 সেকেন্ড কি সব জায়গায় সমান? আইনস্টাইনের এই এক সূত্র According বদলে to দিয়েছিল Einstein, the faster you পদার্থবিজ্ঞানের move through space, the slower you move জগৎকে। through time. This is called time dilation, where a আধুনিক moving clock ticks পদার্থবিজ্ঞানের slower সকল than one সূত্র at এখন rest. আমরা জানবো ধীরে ধীরে। আধুনিক পদার্থবিজ্ঞানের মূল সূত্রসমূহ। আধুনিক পদার্থবিজ্ঞানে আমাদের প্রথমেই আছে আপেক্ষিকতা নিয়ে। আপেক্ষিকতার সূত্রগুলো প্রথমে জানবো, তারপরে আছে ফটোতড়িৎ ক্রিয়া, এক্স-রে, কম্পোনেন্ট প্রভাব এগুলো। আপেক্ষিকতার তত্ত্ব থেকে একটা ক্রিয়েটিভ পেপটাইড, ফটোতড়িৎ ক্রিয়া এক্স-রে একটা ক্রিয়েটিভ পেপটাইড, কম্পোনেন্ট প্রভাব দাবরোগলি তরঙ্গ আর একটা ক্রিয়েটিভ টাইপ। প্রথম দুইটা টাইপ আপেক্ষিকতা এবং ফটোতড়িৎ ক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ। আপেক্ষিকতার তত্ত্ব কি? আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব হলো যখন কোনো বস্তু আলোর বেগের কাছাকাছি গতিতে চলে তখন সময়, দৈর্ঘ্য, ভর সবকিছুই পরিবর্তিত হয়ে যায়। আমরা আগে জানতাম সময়, দৈর্ঘ্য, ভর ধ্রুবক। কিন্তু আইনস্টাইনের আপেক্ষিকতা অনুসারে সময়, দৈর্ঘ্য, ভর সে ধ্রুবক নয়, গতিশীল হলে তখন এগুলো পরিবর্তন হয়। এই তত্ত্বটি আমাদের বাস্তব অভিজ্ঞতার বাইরের এক অসাধারণ জগতের দরজা খুলে দেয়। এখন দেখো কাল দীর্ঘায়ু। কাল দীর্ঘায়ন মানে কি? সময়ে বিলম্বিত হওয়া। সময় বিলম্বিত হওয়া আইনস্টাইনের আপেক্ষিকতার অনুসারে কাল দীর্ঘায়নের সূত্র কি? কাল দীর্ঘায়নের সূত্র বা সময়ের আপেক্ষিকতার সূত্র টি সমান টি নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। টি নট মানে হলো পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির এমন সময়টা নির্ণয়, অর্থাৎ প্রকৃত সময়, স্থির সময়, নিশ্চল সময় হলো টি নট। আর টি হলো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল সেই সময়টা। টি আপেক্ষিক সময়, চলমান সময়। আর ভি হলো কত বেগে ছুটে চলছে সেটা। ভি হলো বেগ, সি হলো আলোর বেগ। সি হলো আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, আমরা সবাই জানি। একটা গেল কাল দীর্ঘায়ন অর্থাৎ সময়ের আপেক্ষিকতা। দৈর্ঘ্য সংকোচন, সময় বৃদ্ধি পায় কিন্তু দৈর্ঘ্য সংকুচিত হয়, কমে যায় দৈর্ঘ্য আপেক্ষিকতা অনুসারে। দৈর্ঘ্য সংকোচনের সূত্র এল সমান এল নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এল হলো এল নট হলো প্রকৃত দৈর্ঘ্য, অর্থাৎ পর্যবেক্ষকের সাপেক্ষে স্থির বস্তুটি সেই সময়ের দৈর্ঘ্য। আর এল হলো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল বস্তুটা সেই সময়ের দৈর্ঘ্য। তাহলে এল হলো গতিশীল অবস্থায় পরিমাপকৃত দৈর্ঘ্য বা আপেক্ষিক দৈর্ঘ্য। এল নট হলো বস্তুর আদি দৈর্ঘ্য বা স্থির দৈর্ঘ্য, মানে প্রপার লেন্থ, প্রকৃত দৈর্ঘ্য, নিশ্চল দৈর্ঘ্য। 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটার মান সবসময় একের চেয়ে ছোট হয়। তাহলে একের চেয়ে ছোট যদি হয়, একের চেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল গুণফল কি হয়ে যাবে? গুণফল ছোট হয়। তাহলে এল নট কে একের দ্বারা ছোট সংখ্যা দ্বারা গুণ করছি, তাহলে গুণফল হবে এল নট এর চেয়ে ছোট, অর্থাৎ এল ছোট এল নট বড়। গতিশীল বস্তুর গতির দিকে দৈর্ঘ্য সংকুচিত হয়, এটা আমরা জানবো। যেহেতু রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার লেস দ্যান 1, সুতরাং এই ক্ষেত্রে টি টি হলো বড়, টি নট ছোট। একের চেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল বড়, ছোট না হয়ে বড় হয়, অর্থাৎ টি বড়, টি নট ছোট। একইভাবে গুণ করলে গুণফল বড় না হয়ে ছোট হয়ে যায়। একের চেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল বড় না হয়ে ছোট হয়, গুণফল এল বড়। আর এখানে ভাগফল ছোট না হয়ে বড় হয়, উল্টো হয় আর কি, একের চেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে। দেখো একটি রকেট আলোর বেগের ৮০% গতিতে গেলে, মানে আলোর বেগের কাছাকাছি, ১০০% না, ৮০% আলোর বেগের ৮০% বেগে যদি চলে তখন তার দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য যে এল নট আর গতিশীল দৈর্ঘ্য হবে আদি দৈর্ঘ্যের মাত্র ৬০%। আমরা এই দুটি সূত্র জানবো। দেখো ডিফারেন্স, একটাই ভাগ আর একটাই গুণ। According to Einstein, space and time are linked. As an object approaches the speed of light, its mass increases and time slows down. এখন দেখো
আমরা সময়ের আপেক্ষিকতা জানলাম, দৈর্ঘ্যের আপেক্ষিকতা জানলাম, এখন ভরের আপেক্ষিকতা। ভরের আপেক্ষিকতা কি? যদি পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল থাকে এমন গতিশীল বস্তুর যদি ভর বের করি তাহলে ভর বৃদ্ধি পায়। তাহলে এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এম নট হলো স্থির ভর, প্রকৃত ভর, পর্যবেক্ষকের সাপেক্ষে যখন স্থির থাকে তখন বস্তুটার ভর, আর এম হলো গতিশীল অবস্থায় ভর, আপেক্ষিক ভর, চলমান ভর। বেগ বাড়লে এম বাড়ে, আপেক্ষিক ভর বাড়ে। তাহলে সময় বাড়ে, ভর বাড়ে, শুধু দৈর্ঘ্য কমে, এটা মনে রাখবে। দৈর্ঘ্যের সময় রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার দ্বারা ভাগ না হয়ে গুণ হবে, এভাবে মনে রাখবে। তাহলে আপেক্ষিক ভরের ইকুয়েশন পাইলাম। ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক কি? যখন বস্তু গতিশীল থাকে তখন টোটাল শক্তি, মোট শক্তি ই সমান এম সি স্কয়ার, আর স্থির অবস্থায় শক্তি ই নট সমান এম নট সি স্কয়ার। এম নট হলো স্থির অবস্থায় ভর, আর এম হলো গতিশীল অবস্থায় ভর, সি হলো আলোর বেগ। তাহলে ই হলো মোট আপেক্ষিক শক্তি, ই নট স্থির শক্তি বা নিশ্চল শক্তি। এই ই সমান এম সি স্কয়ার, এটাই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত সমীকরণ। হ্যাঁ, ভরকে শক্তিতে পরিণত করা যায়। আগে মানুষ ভাবতো ভরকে শক্তিতে পরিণত করার উপায় জানতো না। আইনস্টাইনের এই থিওরি আবিষ্কারের পরে মানুষ জানতে পারছেন যে ভরকে শক্তিতে পরিণত করা যায়। এরপর আপেক্ষিক গতিশক্তি। এই যে গতিশীল অবস্থায় শক্তি ই এবং স্থির অবস্থায় শক্তি ই নট, দুইটা বিয়োগ করলেই কিন্তু গতিশক্তি পাওয়া যায়। ই বড়, ই নট ছোট। ই কতটুকু বড়, গতিশক্তি কতটুকু অর্জিত হলো সেইটুকু বড়। তাহলে গতিশক্তি সমান কি হবে? গতিশক্তি কে সমান ই মাইনাস ই নট। তাহলে ই মাইনাস ই নট মানে কি? এম মাইনাস এম নট ইন্টু সি স্কয়ার। এই অঙ্ক করার জন্য এই সূত্রটা লাগবে, অঙ্ক করার জন্য এই সূত্রটা লাগবে। মোট শক্তি থেকে স্থির শক্তি বাদ দিলেই গতিশক্তি পাওয়া যায়, মনে রাখবে। এরপর আসো ভরবেগ ও শক্তি ভরবেগ সম্পর্ক। ভরবেগের সাথে এই শক্তির কি সম্পর্ক? আমরা জানি পি সমান এফ ভি, কিন্তু এমটা কি এম ভি। তাহলে পি সমান কি এম ভি বাই আপেক্ষিক ভরবেগ, পি সমান এম ভি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। গতিশীল অবস্থায় ভরা। এখন দেখো এইটাকে আমরা বর্গ টর্গ করে আমরা ভরবেগ এবং শক্তির মধ্যে সম্পর্ক পাই। ই স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। ই মানে মোট শক্তি, পি মানে ভরবেগ, সি মানে আলোর বেগ, এম নট মানে স্থির অবস্থায় শক্তি। তাহলে ই স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, মনে রাখবে। এখন আসো আপেক্ষিক ক্ষেত্রে ভরবেগ এবং শক্তির মধ্যে এই শক্তিশালী সম্পর্কটি কণা পদার্থবিজ্ঞানে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ই স্কয়ার সমান পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। এরপরে আসো ফটোতড়িৎক্রিয়া। আপেক্ষিকতার সূত্র আমাদের শেষ। এখন আসো ফটোতড়িৎক্রিয়া, একটা ক্রিয়েটিভ শেষ। ফটোতড়িৎক্রিয়া, ফটোতড়িৎক্রিয়া কি? আলো যখন কোনো ধাতুর উপর পড়ে তখন ইলেকট্রন নির্গত হতে পারে। আলো পড়লেই নির্গত হবে তা না, যথোপযোগ্য উচ্চ কম্পাঙ্কের, বেশি কম্পাঙ্কের আলো ধাতব পদার্থের উপর পড়লে তখন ফটোতড়িৎক্রিয়া ঘটে। আলো বা শক্তি আসলে ছোট ছোট কণা। আলো বা শক্তির ছোট ছোট কণাগুলোকে বলে ফোটন। আলো বা শক্তির আলোর কণাকে বলে ফোটন, শক্তির কণাকে বলে ফোটন। তাহলে এই ফটোতড়িৎক্রিয়া আবিষ্কারের জন্যই কিন্তু আইনস্টাইন নোবেল পান। আমরা অনেকেই মনে করি ই সমান এম সি স্কয়ার বিখ্যাত সমীকরণ আবিষ্কারের জন্য আইনস্টাইন নোবেল পেয়েছেন। আসলে না, আইনস্টাইন নোবেল পেয়েছেন ফটোতড়িৎক্রিয়ার জন্য, ফটোতড়িৎক্রিয়া আবিষ্কারের জন্য। দেখো, আলোক রশ্মি এটা একটা ধাতব পাত, এই ধাতব পাতের মধ্যে ইলেকট্রন আছে। আলোক রশ্মি এসে ধাতব পাতের উপর পড়লো, এই ধাতব পাতে যে ইলেকট্রন আছে, এই আলোক রশ্মি মানে কি ফোটন পড়ছে। ফোটনের ফোটন ঝাঁকে ঝাঁকে ফোটন এসে ধাতব পদার্থের উপর পড়ছে। এখন এই ফোটন একটা ইলেকট্রনের সাথে সংঘর্ষ ঘটাবে। এখন ফোটনের শক্তি যদি ইলেকট্রনের বন্ধন শক্তির চেয়ে বেশি হয় তাহলে তাহলে এই ধাতব পদার্থ থেকে ইলেকট্রন বের হবে। কম হলে বের হবে না, বেশি হলে বের হবে।
বেশি হলে বের হবে এবং এই ইলেকট্রন গতিশক্তি অর্জন করবে। হ্যাঁ, তাহলে দেখো Welcome to the glowing world of the photoelectric effect. Watch as light energy hits the metal plate. It pushes these cool blue electrons right into flight. এটা ফটোতড়িৎ ক্রিয়ার একটা ভিডিও। এরপরে দেখো ফটোতড়িৎ ক্রিয়ার সমীকরণ সমূহ। ফটোতড়িৎ ক্রিয়ার কি কি সমীকরণ দরকার? আমার ফটোতড়িৎ ক্রিয়া দিয়ে সৃজনশীল আসবে। ফটোতড়িৎ ক্রিয়া আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ শুধু যে পরীক্ষায় আসবে সেজন্য জানবো তা না, এই ফটোতড়িৎ ক্রিয়ার জন্য আমাদের বাস্তব জীবনেও কিন্তু এই ফটোতড়িৎ ক্রিয়ার ব্যবহার আছে। তাহলে আইনস্টাইনের ফটোতড়িৎ সমীকরণ কি? এই যে আলোক রশ্মি এসে পড়লো অর্থাৎ ফোটন পড়লো, এই ফোটনের শক্তি এই সে, ফোটনের শক্তি কি এই সে। আমরা যদি এরকমভাবে সমীকরণটা লিখতে পারি, ফোটনের শক্তি ই সমান কার্যপেক্ষক ডাব্লিউ নট বা ফাই, কার্যপেক্ষক ডাব্লিউ নট বা ফাই, ডব্লিউ নট বা ফাইও লেখা যায় এটাকে, হ্যাঁ, প্লাস কে ম্যাক্স। এটা হলো ফটোতড়িৎ ক্রিয়ার আসল সূত্র। এটাকে আমরা বিভিন্ন ভাবে লিখতে পারি। কে ম্যাক্স মানে কি সর্বোচ্চ গতিশক্তি। এখন দেখো যখন ফোটন এসে এই ধাতব পদার্থের উপর পড়ে তখন আপতিত এই যে আলো বা আপতিত ফোটনের শক্তি হলো ই। এই ধাতব পদার্থে ইলেকট্রন যে বন্ধন শক্তিতে আবদ্ধ আছে সেই বন্ধন শক্তিটাকে বলবো এই ধাতব পদার্থের জন্য কার্যাপেক্ষক ডাব্লিউ নট, ডব্লিউ নট। তাহলে এই ধাতব পদার্থের কার্যাপেক্ষক হলো ডব্লিউ নট এবং এই ফোটনের শক্তি যদি কার্যাপেক্ষকের চেয়ে বেশি হয় তাহলে এই ফোটন এই ধাতব পদার্থ থেকে ইলেকট্রনকে মুক্ত করবে এবং ইলেকট্রনের গতিশক্তি অর্জন করবে, অর্থাৎ ইলেকট্রন এই ধাতব পদার্থ থেকে মুক্ত হয়ে গতিশীল হবে। তাহলে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি যদি কে ম্যাক্স হয় তাহলে আপতিত আলোর শক্তি ই সমান লিখতে পারি ডব্লিউ নট প্লাস কে ম্যাক্স। এটা হলো ফটোতড়িৎ ক্রিয়ার মূল সূত্র, ই সমান ডব্লিউ নট প্লাস কে ম্যাক্স। ডব্লিউ নট মানে কার্যাপেক্ষক, ই মানে আপতিত ফোটনের শক্তি, কে ম্যাক্স মানে ইলেকট্রনের নির্গত ইলেকট্রনের যে ইলেকট্রন বের হয় তার সর্বোচ্চ গতিশক্তি। এখন ই এর পরিবর্তে কি লেখা যায়? ই এর পরিবর্তে লেখা যায় এইচ এফ। এর পরিবর্তে আমরা জানি ই সমান এইচ এফ। ই সমান কি জানি আমরা? এফ কম্পাঙ্কের ফোটনের জন্য ই সমান এইচ এফ। এফ কম্পাঙ্কের ফোটনের জন্য শক্তি ই সমান এইচ এফ। যদি কম্পাঙ্ক দ্বারা না লিখি, যদি তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা লিখি তখন এসি বাই ল্যাম্ডা। তাহলে ই সমান এইচ এফ অথবা ই সমান এইচসি বাই ল্যাম্ডা। এখন দেখো তাহলে ই এর পরিবর্তে এইচ এফ লিখতে পারি আর ডব্লিউ নট এর পরিবর্তে এইচ এফ নট লিখতে পারি, সেটাও আমরা জানবো। আর কে ম্যাক্স মানে কি ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, তাহলে হাফ এম, এম মানে ইলেকট্রনের ভর, এই এমটা হলো ইলেকট্রনের ভর, আর ভি ম্যাক্স মানে ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। তাহলে এইচ এফ সমান ডব্লিউ নট প্লাস হাফ এম ভি ম্যাক্স স্কয়ার। আমরা এই সমীকরণটা মুখস্থ করবো, ই সমান ডব্লিউ নট প্লাস কে ম্যাক্স, এটা মুখস্থ করবো। অঙ্ক দেখে আমার প্রয়োজন অনুসারে এই সমীকরণটাকে বিভিন্ন চেহারা দেব, বিভিন্ন রূপ দেব। কার্যাপেক্ষক ডব্লিউ নট হলো একটা ইলেকট্রন বের করতে কতটুকু শক্তি দরকার সেটা, আর বাকি শক্তিটা ইলেকট্রনকে দৌড়ানোর জন্য শক্তি দেয় অর্থাৎ গতি শক্তি দেয়। তাহলে যখনই ফোটন পড়বে কার্যাপেক্ষক হলো একটা ফোটনকে এই ধাতব পদার্থ থেকে বের করতে কতটুকু শক্তি দরকার সেটা হলো এই ধাতব পদার্থের কার্যাপেক্ষক, আর বাকি শক্তিটা ইলেকট্রনের গতি শক্তি কে ম্যাক্স। ঠিক আছে, এখন দেখো প্রয়োজনীয় সূত্র সমূহ কি আমাদের। এই ফটোতড়িৎ ক্রিয়ায় আরো কি কি রাশি আমাদের দরকার? কে ম্যাক্স সমান লিখতে পারি এই যে কে ম্যাক্স সমান ডব্লিউ নট মানে এইচ এফ নট, তাহলে কে ম্যাক্স সমান লেখা যায় এইচ এফ মাইনাস ডব্লিউ নট। এটা মুখস্থ না করলেও হয়, এটা মুখস্থ করলেই আনাবে এই কাজটা, তারপরে জানবে। এখন শোনো, একটা নিবৃত্তি বিভব আছে, অর্থাৎ
এই যে ইলেকট্রন গুলো বের হওয়ার পরে এর সাথে যদি পরিবাহী যুক্ত করি, পরিবাহী যুক্ত করার পরে এই ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহের সৃষ্টি করা যায়। এই ইলেকট্রন গুলো পরিবাহের মধ্যে দিয়ে গেলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। এই তড়িৎ প্রবাহকে বলে ফটো তড়িৎ প্রবাহ। ইলেকট্রন গুলোকে বলে ফটো ইলেকট্রন। এখন এই ফটো তড়িৎ প্রবাহ বন্ধ করার জন্য এই গতিশক্তির সমান যদি বিভব প্রয়োগ করি, উল্টা দিকে বিভব প্রয়োগ করি, তাহলে ইলেকট্রন আর যেতে পারবে না, গতিশক্তি জিরো হয়ে যাবে, গতিশক্তির বিরুদ্ধে কাজ করবে। তাহলে গতিশক্তি আর নিবৃত্তি বিভব সমান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে নিবৃত্তি বিভব যদি ভি নট হয়, তাহলে ইলেকট্রনের শক্তি বা কাজ ই ভি নট। ই মানে আধান আর ভি নট মানে বিভব। আধানকে ভি দ্বারা গুণ করলে, আধানকে বিভব দ্বারা গুণ করলে কাজ হয়, আমরা স্থির তড়িতে জানি। তাহলে ই ভি নট মানে ইলেকট্রনের শক্তি, ই ভি নট একটা ইলেকট্রনের শক্তি সমান যদি গতিশক্তির সমান হয়, তাহলে নিবৃত্তি বিভব মানে কি, যে বিভবের জন্য ইলেকট্রন থেমে যায়, তড়িৎ প্রবাহ থেমে যায়, সেটাই হলো নিবৃত্তি বিভব, স্টপিং ভোল্টেজ। তাহলে নিবৃত্তি বিভব ভি নট, তাহলে ই ভি নট সমান কে ম্যাক্স, এটা একটা সূত্র, ই ভি নট সমান কে ম্যাক্স। কার্যপেক্ষক ডব্লিউ নট সমান এইচ এফ নট, এটা আমাদের অনেক লাগবে, ডব্লিউ নট সমান এইচ এফ নট। সূচক কম্পাঙ্ক, যে কম্পাঙ্কের জন্য এই ধাতব পদার্থ থেকে ইলেকট্রন বের হতে শুরু করবে, যে কম্পাঙ্কের আলোর জন্য সর্বনিম্ন, যে কম্পাঙ্কের ফোটনের জন্য আলোর জন্য এই ধাতব পদার্থ থেকে ইলেকট্রন বের হতে শুরু করবে, সেটাকে বলবো আমরা সূচন কম্পাঙ্ক এফ নট। তাহলে ডব্লিউ নট সমান এইচ এফ নট, পরীক্ষায় সূচন কম্পাঙ্ক আসলে এই ডব্লিউ নট সমান এইচ এফ নট, এই সূত্র থেকে এফ নটের মান বের করবে। এস মানে প্লাঙ্কের ধ্রুবক, প্লাঙ্কের ধ্রুবক 6.63 × 10⁻34। সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন কম্পাঙ্ক মানে সর্বনিম্ন কম্পাঙ্ক, তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা যদি কম্পাঙ্ক জানি, সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো। আমরা সি সমান এফ ল্যামডা জানি, সেই অনুসারে ল্যামডা সমান সি বাই এফ, অর্থাৎ ল্যামডা নট সমান সি বাই এফ নট, বের করা যাবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এরপর দেখো ফোটনের শক্তি ও ভরবেগ। ফোটনের এফ কম্পাঙ্কের ফোটনের শক্তি ই সমান এইচ এফ এইচ সি বাই ল্যামডা, যেটা আমি তোমাদের আগেই বলেছি। এখন দেখো ফোটনের ভরবেগ কি, ই সমান এইচ বাই ল্যামডা। ফোটন মানে হলো আলোর কণা, আলো সি বেগে চলে, তাহলে ফোটনের ভরবেগ এম ইন্টু সি। ফোটনের গতিশীল অবস্থায় ভর এম এবং বেগ সি, এম সি। ফোটনের ভরবেগ এম সি, এই পি এর পরিবর্তে এম সি লেখা যায়, ফোটনের ভরবেগ পি সমান এম সি। এখন পি সমান এম সি স্কয়ার, এইসব করে শেষ পর্যন্ত দেখা যায় ফোটনের ভরবেগ পি সমান এইচ বাই ল্যামডা, মনে রাখবে, অথবা ই বাই সি। ই সমান এম সি স্কয়ার, তাহলে ই সমান এম সি স্কয়ার যদি হয়, ই সমান এম সি স্কয়ার, দেখো তাহলে এম সি স্কয়ার, তাহলে এম সি হলো ভরবেগ, তাহলে একটা আলোর বেগ যদি এখানে নিয়ে আসি ই বাই সি, তাহলে ভরবেগ এম সি সমান ই বাই সি, তাহলে ভরবেগ এম সি সমান ই বাই সিও লেখা যায়, এইচ বাই ল্যামডাও লেখা যায়। তাহলে ভরবেগ পি সমান এইচ বাই ল্যামডা, এটাকে বেশি শিখবে। ফোটনের যদি স্থির থাকে তখন ভর শূন্য, তাহলে ভরবেগও শূন্য। ফোটনের স্থির ভর শূন্য মানে স্থির ভর শূন্য, স্থির অবস্থায় ভরও থাকবে না, ভরবেগও থাকবে না, কিন্তু গতিশীল অবস্থায় ফোটনের ভরও থাকবে, ভরবেগও থাকবে, বেগও থাকবে। ফোটন হলো শক্তির কণা, স্থির অবস্থায় ভর নাই, ভরবেগ নাই, কিন্তু গতিশীল অবস্থায় তার ভরও আছে, ভরবেগও আছে। এক্স রে, ফোটনে ফটোতড়িৎ ক্রিয়ায় কি হয়, ফোটনের জন্য ইলেকট্রন বের হয়, আর এক্স রেতে ইলেকট্রনের জন্য ফোটন বের হবে। ইলেকট্রন কোনো শক্ত ধাতুতে আঘাত করলে, উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন কোনো শক্ত ধাতুতে আঘাত করলে ধাতব পদার্থ থেকে রে বের হয়, ফোটন বের হয়, এটাই হলো এক্স রে। এখন এক্স রে এর সূত্র কি, ই ভি মানে বিভব পার্থক্য, ই ভি ই মানে ইলেকট্রনের আধান, ই ভি সমান এইচ সি বাই ল্যামডা মিনিমাম, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন, এস মানে প্লাঙ্কের ধ্রুবক, সি মানে আলোর বেগ, তাহলে ল্যামডা, তাহলে ল্যামডা মিনিমাম সমান এইচ সি বাই ইভি, ইভি সমান এইচ সি বাই ল্যামডা মিনিমাম, এটা মনে রাখলেই হবে।
তারপরে তো তুমি ল্যামডা মিনিমাম বের করতেই পারবে। ইলেকট্রন পুরো গতিশক্তি হারালে ইলেকট্রনের সব গতিশক্তি যদি ফোটনকে দিয়ে দেয়, তাহলে ফোটনের কম্পাঙ্ক সর্বোচ্চ হয়, অর্থাৎ শক্তি সবচেয়ে বেশি হয় এবং তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক যদি বেশি হয় তরঙ্গ দৈর্ঘ্য ছোট হয়, আর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে পাওয়া যায়। এক্স রে ফোটনের শক্তি ই সমান এইচ এফ বা ই সমান এইচ সি বাই ল্যামডা। ল্যামডার মান যত ছোট হবে, ই এর মান তত বড় হবে, তত শক্তিশালী এক্স রে পাওয়া যাবে। এক্স রে দুই প্রকার, কম শক্তি সম্পন্ন এক্স রে কোমল এক্স রে, বেশি শক্তি সম্পন্ন এক্স রে মানে কঠিন এক্স রে। ইলেকট্রনের গতিশক্তি কে সমান ইভি। এক্স রে এর ক্ষেত্রে সবগুলো সূত্র কিন্তু 18 থেকে 20 সবগুলো সূত্র কিন্তু এক্স রে, যদি এক্স রে আসে তখন ইলেকট্রনের গতিশক্তি কে সমান ইভি। এই যে একটা গতিশীল ইলেকট্রন ধাতব পদার্থে আঘাত করে, সেই গতিশীল ইলেকট্রনের গতিশক্তি কত, কে সমান ইভি। ভি মানে বিভব পার্থক্য। ইলেকট্রনকে গতিশীল করতে হলে অবশ্যই একটা উৎসের সাথে যুক্ত করতে হবে, না ইলেকট্রন কোথায় পাওয়া যাবে, সেই উৎসের বিভব পার্থক্য ভি, আর ই মানে ইলেকট্রনের চার্জ। এরপর আসো কম্পটন প্রভাব। কম্পটন প্রভাব কি? কম্পটন প্রভাবে হলো একটা ফোটন ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে, একটা ফোটন ইলেকট্রনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে লিপ্ত হলে ফোটনের কিছু শক্তি ইলেকট্রনকে দিয়ে দেয়, সব শক্তি দেবে না, ফোটনের কিছু শক্তি ইলেকট্রনকে দিয়ে দিবে। তাহলে ইলেকট্রনকে যদি শক্তি দিয়ে দেয়, তাহলে ইলেকট্রন শক্তি পাইলেও সে গতিশক্তি অর্জন করবে, আর ফোটনের শক্তি কমে যাবে। ফোটনের শক্তি যদি কমে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। তাহলে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য যা হবে, ইলেকট্রনের সাথে সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে। এই যে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, এই ঘটনাটার নাম হলো বিজ্ঞানী কম্পটনের নাম অনুসারে কম্পটন প্রভাব বা কম্পটন ইফেক্ট। কম্পটনের তরঙ্গ দৈর্ঘ্য সূত্র, কম্পাঙ্কর তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ আগে তরঙ্গ দৈর্ঘ্য এবং সংঘর্ষের পরের তরঙ্গ দৈর্ঘ্য দুইটার পার্থক্য ডেল ল্যামডা সমান এইচ বাই এম নট সি 1 মাইনাস কস থিটা। এস প্লাঙ্কের ধ্রুবক, এম নট মানে ইলেকট্রনের স্থির অবস্থায় ভর 9.1 × 10⁻31 কেজি, সি আলোর বেগ, থিটা সংঘর্ষের পরে ফোটন কত কোণে বিক্ষেপ হয়, আগে যে পথে ছিল সেই পথ থেকে কত কোণে বিক্ষিপ্ত হয়। তাহলে থিটা হলো ফোটনের বিক্ষেপণ কোণ, থিটা হলো ফোটনের বিক্ষেপণ কোণ। ডেল ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য সমান ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা। ল্যামডা প্রাইম মানে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা মানে আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য কি? এইচ বাই এম নট সি। থিটার মান যদি 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 0, তাহলে ডেল ল্যামডা সমান কি এইচ বাই এম নট সি। তাহলে এইচ বাই এম নট সি, এইচ এর মান জানো, এম নট এর মান জানো, কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সি এর মান বের করা যায়, অবজেক্টিভও আসতে পারে। এস এর মান এম নট এবং সি বসানোর পরে ক্যালকুলেটর করলে এটা আসে, ক্যালকুলেটর করলে মান মুখস্থ করবে। পয়েন্ট 024 অ্যাংস্ট্রমে নিলে, হ্যাঁ, তাহলে ডেল ল্যামডা সমান কি লেখা যায়, এই সমীকরণে এইচ বাই এম নট সি এর পরিবর্তে লেখা যায় কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সি। তাহলে ডেল ল্যামডা সমান ল্যামডা সি 1 মাইনাস কস থিটা। ডেল ল্যামডা সি এর মান মনে রাখবে, ডেল ল্যামডা সমান ল্যামডা সি 1 মাইনাস কস থিটা। কস থিটা, তাহলে সূত্রটা সহজ হয়ে গেল চেহারাটা। ডেল ল্যামডা মানে কি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, তাহলে ল্যামডা প্রাইম সমান কি ডেল ল্যামডা যোগ ল্যামডা। ল্যামডা প্রাইম অনেক সময় আসে। সংঘর্ষের পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য সব সময় বাড়বে এবং শক্তি কমবে, মনে রাখবে অবজেক্টিভ এবং অঙ্ক করার জন্য। সংঘর্ষের পরে ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, শক্তি কমে যায়, কম্পাঙ্ক কমে যায়। থিটা যদি 0 হয় তখন ডেল ল্যামডা 0, থিটা যদি 0 হয় cos 0 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয় না। থিটা যদি 90 ডিগ্রি হয় তখন ডেল ল্যামডা এটা 0 হয়ে যায়, এইচ বাই এম নট সি অর্থাৎ ল্যামডা সি হয়। থিটা যদি 180 ডিগ্রি হয় তখন ডেল ল্যামডা হবে 180 ডিগ্রি মানে হলো -1 মাইনাস মাইনাস প্লাস 2 ল্যামডা সি। এখানে থিটা যদি 180 ডিগ্রি বসাও তাহলে
থিটা cos 180 ডিগ্রি মানে -1 আর এই মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে 1 + 1 মানে 2 হয়ে যাবে। তাহলে ডেল ল্যামডা হয়ে যাবে 2 ইনটু h/m0c। h/m0c মানে ল্যামডা c, তাহলে 2 ল্যামডা c, অর্থাৎ সর্বাধিক পরিবর্তন, সবচেয়ে বেশি পরিবর্তন। তাহলে এগুলো অবজেক্টিভের জন্য মনে রাখবে। অবজেক্টিভ এগুলো আসবে। থিটা কত হলে কত কি হয়? এটা যদি ফোটনের বিক্ষেপণ কোণ যদি 180 ডিগ্রি হয়, অর্থাৎ যেদিক থেকে আসছিল আবার বিপরীতভাবে সেই দিকেই ফিরে যায় ফোটন, তখন তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন হয় সর্বোচ্চ। মনে রাখবে। এবার আসে দা ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য। আলোর যেমন কণা ধর্ম আছে, তেমনি কণা অর্থাৎ বস্তুরও তরঙ্গ ধর্ম আছে। এটা আবিষ্কার করেন বিজ্ঞানী লুই দা ব্রগলি। এটাকে ডি ব্রগলিও বলা হয়। যদি আলো কণাধর্মী হতে পারে, তাহলে কণাও কি তরঙ্গধর্মী হতে পারে? উত্তর হলো হ্যাঁ। প্রতিটি গতিশীল কণারই একটি সংশ্লিষ্ট তরঙ্গদৈর্ঘ্য আছে। প্রতিটা গতিশীল বস্তুরই একটা তরঙ্গদৈর্ঘ্য আছে। যখন কম গতিশীল তখন তরঙ্গদৈর্ঘ্যটা ওভাবে অনুভব করা যায় না, কিন্তু যখন অনেক বেশি বেগে গতিশীল তখন এই তরঙ্গ দৈর্ঘ্যটা অনুভব করা যায়। ইলেকট্রন, প্রোটন, আণবিক জগতের যে বস্তুগুলো আলোর বেগের কাছাকাছি বেগে চলে, তখন এই তরঙ্গটা আমাদের হিসাব করতে হয়। এখন দা ব্রগলি সমীকরণ প্রয়োগ। দা ব্রগলি সমীকরণ কি? 24-25 হলো দা ব্রগলি সমীকরণ। ল্যামডা সমান h/p। p হলো ভরবেগ। আলোর ভরবেগ হলো p সমান mc, আর যে কোনো বস্তু কণার ভরবেগ কি হবে? p সমান mv। আমরা জানি যদি v বেগে বস্তু কণা ছোটে তাহলে p সমান mv। ভরবেগ p, p এর পরিবর্তে লেখা যায় mv যে কোনো কণার ক্ষেত্রে। তাহলে যে কোনো বস্তু কণার ক্ষেত্রে ল্যামডা সমান h/p h/mv। m মানে ভর, বস্তুর কণার ভর, v মানে বস্তু কণার বেগ। তাহলে যে কোনো গতিশীল বস্তুর তরঙ্গ দৈর্ঘ্য তার ভর বেগের ব্যস্তানুপাতিক। ভরবেগ যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্য তত ছোট হবে। গতিশক্তির সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়। কে সমান হাফ mv স্কয়ার, গতিশক্তি কে সমান হাফ mv স্কয়ার জানি। আর এটাকে আমরা পি লিখতে হলে কি করতে হয়? এখানে এম স্কয়ার দিব আর একটা এম দ্বারা ভাগ করব, তাই না? অর্থাৎ কে বাই এম যদি আমরা উভয় পক্ষকে যদি এম দ্বারা গুণ করি তাহলে তো এম স্কয়ার হয়, তাই না? তাহলে কে সমান হাফ এম বি স্কয়ার, সেখান থেকে লেখা যায় পি সমান √2m k। পি সমান √2m k কিভাবে লেখে দেখো। এই সমীকরণটাকে যদি এম দ্বারা গুণ করি, হ্যাঁ, তাহলে এখানে এম দ্বারা গুণ করলাম, এখানে এটা হয়ে গেল না স্কয়ার, উভয় পক্ষকে এম দ্বারা গুণ করলে তাহলে এম স্কয়ার ভি স্কয়ার মানে কি পি স্কয়ার। তাহলে এম কে সমান কি লেখা যায়? হাফ পি স্কয়ার। এখন পি স্কয়ার সমান কি? 2m k। তাহলে পি সমান কি? √2m k। তাহলে পি সমান √2m k কিভাবে আসলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে পি সমান √2m k। এখন তুমি এই পি এর মানটা যদি বসিয়ে দাও, ল্যামডা সমান h/√2m k। তাহলে ল্যামডা সমান h/√2m k। m মানে ভর, বস্তু কণার ভর, কে মানে গতিশক্তি। তাহলে বস্তু কণার ভর এবং গতিশক্তি যদি দেওয়া থাকে তাহলে ওই বস্তু কণার তরঙ্গ দৈর্ঘ্য বের করা যায়। ওই বস্তু কণার সাথে যে তরঙ্গ দৈর্ঘ্য আছে সেটা বের করা যায়। ল্যামডা সমান h/s মানে এই অধ্যায় প্লাঙ্কের ধ্রুবক। ল্যামডা সমান h/√2m k। গতিশক্তি জানা থাকলে তরঙ্গ দৈর্ঘ্য বের করা সম্ভব। বিভব এবং বিভব পার্থক্যের মাধ্যমে ত্বরিত কণার তরঙ্গ দৈর্ঘ্য। কে সমান কেবি। কে মানে ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ই লিখবো আর কি, আর ইলেকট্রন যদি না হয় তখন কে কিউ লিখবো। কে সমান কিউবি। কিউ মানে ইলেকট্রনের চার্জ বা বস্তুর চার্জ। যদি ইলেকট্রনের চার্জ হয় তখন ই লিখবো, আর যে কোনো বস্তু কণার চার্জ কিউ লিখবো। তাহলে যে কোনো বস্তু কণার ক্ষেত্রে কে সমান কি? গতিশক্তি সমান কেবি। স্থির তড়িতে ডব্লিউ সমান কেবি পড়েছি, কিউবি পড়ছি। কে সমান কিউবি, সরি, কে সমান কিউবি। স্থির তড়িতে আমরা কাজ সমান কিউবি বা ভিকিউ পড়েছি, কাজ আর গতিশক্তি সমান। তাহলে গতিশক্তি কে সমান কিউবি লেখা যায়। তাহলে ল্যামডা সমান h বাই এই কে এর পরিবর্তে লেখা যায় কিউবি। তাহলে ল্যামডা সমান h/m2m বা ভিকিউ। ইলেকট্রনের ক্ষেত্রে কিউর পরিবর্তে ই লিখবো।
তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে ল্যামডা সমান h বাই রুট ওভার 2m ev। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো, সবচেয়ে বেশি যে সূত্রগুলো আমাদের শিখতেই হবে সেগুলো দেখো। E সমান mc স্কয়ার, ল্যামডা মিনিমাম সমান hc বাই ev, দবর্গলি তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান h বাই p, ল্যামডা সমান h বাই রুট ওভার 2m k, পটতড়িৎ সমীকরণ hf সমান w নট প্লাস k max, কম্পটন ইফেক্ট ডেল ল্যামডা সমান h বাই m নট c 1 মাইনাস cos থিটা, অনিশ্চয়তা নীতি। এই মহাবিশ্বে যে কোনো বস্তু কণার অবস্থান এবং ওই বস্তু কণাটার ভরবেগ দুইটা একসাথে সম্পূর্ণ নির্ভুলভাবে নির্ণয় করা যায় না। ভরবেগ মানে কি? গতিশীল। বস্তুটা গতিশীল আছে, তুমি বস্তুটা কোথায় আছে সেই অবস্থান নির্ণয় করতে যদি চাও, তাহলে সেই অবস্থান নির্ণয় করতে করতে বস্তুটা কি একটা দূরত্বে চলে যাবে, তাহলে ভরবেগ ঠিক হবে না। তাহলে তুমি অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে চাইলে ভরবেগ ভুলের পরিমাণ বেড়ে যাবে। আবার ভরবেগ নির্ভুলভাবে নির্ণয় করতে চাইলে অবস্থানের অনিশ্চয়তা বেড়ে যাবে। তাহলে দুইটার অনিশ্চয়তা ডেল এক্স অবস্থানের অনিশ্চয়তা, ডেল পি ভরবেগের অনিশ্চয়তার গুণফল h বাই 4 পাই এর চেয়ে বড়। এস মানে প্রান্তের দৈর্ঘ্য। তাহলে কি অবস্থানের অনিশ্চয়তা, ভরবেগের অনিশ্চয়তা, ডেল এক্স ডেল পি এর গুণফল গ্রেটার দ্যান ইকুয়ালস h বাই 4 পাই, এটা মনে রাখবে অনিশ্চয়তা নীতি। তাহলে আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্র যে অধ্যায় আছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূত্র না, আমরা এটুকু পড়লেই আপাতত ভালো অ্যান্সার করতে পারবো।